রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিয়ার পদ্ধতি কি এবং ভালো দিক খারাপ দিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পিয়ার পদ্ধতি হলো একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ বা পার্লামেন্টে আসন পাবে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, যদি কোনো দল 30% ভোট পায় তাহলে সে দল সংসদের মোট আসনের 30% পাবে। এখানে ব্যক্তিগত প্রার্থী নয়, বরং দল বা পার্টি কেন্দ্রিক ভোটিং করা হবে। পিয়ার পদ্ধতির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ভোটের অনুপাতে আসন বরাদ্দ হয়, কম জনপ্রিয় দলগুলোকেও পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ করে দেওয়া হয়। 3 নম্বরে সংখ্যাগরিষ্ঠ দলের একচেটিয়া আধিপত্য কমে যায়। 4 নম্বর, জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি থাকে। পিয়ার পদ্ধতির অনেকগুলো খারাপ দিক রয়েছে, যেমন 1 নম্বর হলো দুর্বল সরকার গঠন হওয়ার সম্ভাবনা বেশি। পিয়ার পদ্ধতিতে সাধারণত কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে জোট সরকার গঠন করতে হয়। জোট সরকার অনেক সময় স্থিতিশীল হতে পারে না এবং হয়ও না। ঝগড়া, মতবিরোধ, বারবার ভাঙ্গন সৃষ্টি হয়। 2 নম্বর ক্ষতির দিক হলো রাজনৈতিক জোটে আপোষের রাজনীতি, অর্থাৎ অনেক দল একসাথে সরকার চালায় বলে সিদ্ধান্ত নিতে গেলে অনেক আপোষ করতে হয়। এতে দুর্বল রাজনীতি তৈরি হয়, রাষ্ট্রের উন্নয়নগুলো বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর ক্ষতির দিক হলো ছোট ছোট দলের বাড়বাড়ন্ত, অর্থাৎ অতি ক্ষুদ্র দলগুলো পার্লামেন্টে ঢুকে পড়ে। তাদের মধ্যে অনেক উগ্রপন্থী, সাম্প্রদায়িক বা বিচ্ছিন্নতাবাদী দল থাকতে পারে। এতে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির সৃষ্টি হয়। 4 নম্বর ক্ষতির দিক হতে পারে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি কম, অর্থাৎ পিয়ার পদ্ধতিতে প্রার্থীরা এলাকা থেকে সরাসরি নির্বাচিত হন না। এক্ষেত্রে নির্বাচিত সরাসরি না হওয়ার কারণে এলাকার সমস্যাগুলো সরাসরি প্রতিফলন হয় না। 5 নম্বর ক্ষতির দিক হতে পারে বারবার নির্বাচন ও সরকার পরিবর্তন। সরকার ভেঙে গেলে বারবার নির্বাচন পদ্ধতি দিতে হয়। এতে রাষ্ট্রের খরচ বাড়ে, উন্নয়ন ইত্যাদিগুলো থেমে যায়। পিয়ার পদ্ধতির কিছু ভালো দিক রয়েছে। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে 1 নম্বর ভালো দিক হলো ভোটের ন্যায্যতা নিশ্চিত করায়, অর্থাৎ পিয়ার পদ্ধতিতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে। যে দল যত শতাংশ ভোট পায় সে অনুপাতে তারা আসন পায়। এতে ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 2 নম্বরে যে ভালো দিক হয়, সংখ্যালঘু ছোট দলের সুযোগ বেড়ে যায় সংসদের মধ্যে, অর্থাৎ যারা ছোট দল বা সংখ্যালঘু তারাও ভোট পেলে আসন পেতে পারে। এতে সবার কণ্ঠস্বর সংসদে পৌঁছে যায়, কেউ উপেক্ষিত হয় না। এটা হলো 2 নম্বর ভালো দিক। 3 নম্বর ভালো দিক হতে পারে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, অর্থাৎ এক দল নয়, বিভিন্ন দলের মিলে সরকার গঠন করা হয়। ফলে অনেক মতামতের সম্মিলন হয়, সিদ্ধান্তে স্থির হয়, বিস্তৃত ও পরামর্শর সুযোগও যুক্তি এগুলো থাকে। এবং কি 4 নম্বর যে ভালো দিক তা হলো রাজনীতিতে বৈচিত্র্য আসে, অর্থাৎ সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা তাদের প্রতিনিধিত্ব বেড়ে যায়। এর ফলে গণতন্ত্র আরো শক্তিশালী হতে পারে। 5 নম্বর ভালো দিক হতে পারে কঠিন একনায়কতন্ত্র বা একদলীয় আধিপত্য বা কমে যায়। কোনো একদল সহজে এককভাবে সব নিয়ন্ত্রণ করতে পারে না, তাই রাষ্ট্র সুষম ক্ষমতার ভারসাম্য চলে আসে। 6 নম্বর একটি ভালো দিক হতে পারে ভোটারের ইচ্ছে স্পষ্টভাবে প্রতিফলিত হয়, যেমন যারা যে দলকে ভোট দিয়েছে সে দল সংসদে যায়। এতে ভোটারদের আস্থা ও সন্তুষ্টি বেড়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, পাহাড়ি জনগোষ্ঠীরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হতে পারে।